খালেদা জিয়া পাক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, আগামীতে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন শুরু, সম্মানজনক প্রত্যাবাসন দাবি, মঙ্গলবার যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সীমানা নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে হট্টগোল, হাতাহাতি, বিএনপি ও এনসিপি নেতার পাল্টাপাল্টি অভিযোগ। আবু সাইদ হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার, 14 দিনের জেল হেফাজতে প্রেরণ। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলাম, এবার পুরো খবর। বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে দুদেশের সম্পর্ককে স্বাভাবিক করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দুদেশ যাতে একসাথে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়া ও ইসহাক দারের মধ্যকার সৌজন্য সাক্ষাতে। বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে আশাবাদ ব্যক্ত করে এর প্রশংসা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সফরের শেষ দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তাঁর সাথে সাক্ষাৎ করতে। 2012 সালের পর পাকিস্তানের শীর্ষ কোনো নেতার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই সাক্ষাৎ। 45 মিনিট দীর্ঘ সাক্ষাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন ইসহাক দার। এছাড়াও দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, সার্ককে গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এ সময় পাকিস্তানের বন্যাসহ সার্বিক খোঁজ নেন বেগম খালেদা জিয়া। ইসহাক দার জানান, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা প্রশংসনীয়। ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ তো নির্বাচনের দিকে যাচ্ছে, কাজেই সেটার মধ্যে নিশ্চয়ই এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে সে কথা বলেছেন। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান ইসহাক দার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধ বিষয়টি নিয়ে দুবার সমাধান হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রীর ইসহাক দারের এই বক্তব্যের সাথে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ চায় ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক। রোববার দুপুরে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর একথা বলেন তিনি। এর আগে দুদেশের মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। রিপোর্ট করছেন তামজিদ সুমন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এসব চুক্তি সই হয়। অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তিতে সম্মত হয় দুদেশের সরকার। বাসোস এপিপির মধ্যে তথ্য বিনিময় ও বাণিজ্যিক ওয়ার্কিং গ্রুপ সহ মোট 5টি বিষয়ে সমঝোতা হয় বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকরা 1971 সালে মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তি ও 2002 সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি দুবার সমাধান হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে 1974 সালে একবার এবং পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় আরও একবার সমাধান হয়েছে। এ বিষয়ে বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যেতে পারলে দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের দিকে এগিয়ে যাওয়া যাবে। বাংলাদেশ পাকিস্তান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যাবে। পাক পররাষ্ট্রমন্ত্রীর এমন দাবির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার এই বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। বলেন, বাংলাদেশ চায় নিঃশর্ত ক্ষমা চাইবে পাকিস্তান। আমি অবশ্যই একমত না। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে
টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপসা আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। বর্তমান সরকার চায় দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আমরা আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবে পরিবেশে আলোচনা করেছি। বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে আগামী 2 মাসের মধ্যেই ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু করা হবে বলেও জানান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারের ইনানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, রাজনৈতিক দলসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে। রোববার প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। রোববার সম্মেলনের প্রথম দিন রোহিঙ্গা প্রতিনিধিরা অংশীজনদের সামনে নিজেদের দাবিগুলো তুলে ধরেন। কক্সবাজার থেকে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর আগমনের পূর্ণ হয়েছে 8 বছর। বর্তমানে 12 লাখেরও অধিক রোহিঙ্গা কক্সবাজারের 33টি ক্যাম্পে বসবাস করছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট সমাধানে 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে আয়োজন করেছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের। কূটনীতিক, বিশেষজ্ঞ, রাজনৈতিক দলসহ যেখানে অংশ নিয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও। তারা সম্মানজনক প্রত্যাবাসনের দাবি করে মানবিক সহায়তায় আহ্বান জানান অংশীজনদের প্রতি। To empower our own people to be the protector of our people. What we need are not more clinics, but equipped with qualified doctors and more facilities to do the imaging and lab tests, so that people do not need to go outside of the camp. 25 আগস্ট এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান, আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনেও তুলে ধরা হবে রোহিঙ্গা ইস্যু। প্রথমবারের মতো এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে। অনেকগুলো গ্লোবাল ক্রাইসিসের কারণে বিশ্ববাসীর দৃষ্টিটা অনেকটাই সরে গিয়েছে, যে কারণে রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণও কমে গিয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি ফোকাসটা আবার ফিরে আসলে রোহিঙ্গাদের নিয়ে বিশ্বে নানা প্রান্তে যারা রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করে তারা রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা বা অন্যান্য সহায়তা কমে আসছে সেটা আবার বাড়ানোর জন্য উদ্যোগটা নেওয়া হবে। পাশাপাশি মায়ানমারের শান্তি ফিরিয়ে এনে কীভাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা যায় তার একটা উপযুক্ত পরিবেশ নিয়েও এখানে আলোচনা হবে। 26 আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সম্মেলনে আসা ব্যক্তিরা। রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়সীমা নির্ধারণ এবং সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে আয়োজিত হচ্ছে এই সম্মেলনের, যেখানে রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ইনানী বিচ, কক্সবাজার। সীমানা নির্ধারণে আপত্তি নিয়ে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনে রোববার কমিশনারদের সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের বিএনপি ও এনসিপি নেতারা পরস্পর বিরোধী অভিযোগ করেছেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে ও নিরপেক্ষভাবে তারা কাজ করে যাচ্ছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রথম দিনের মতো শুনানিতে 18টি আসনের আপত্তিকারীদের বক্তব্য শুনছিলেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারগণ। আপনারা যদি একই বিষয়ে যদি একাধিক ব্যক্তি এসে থাকেন তাহলে একজন বললে তাহলে সুবিধা হবে, আমাদের সময়
এ সময় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বর্তমান সীমানা ঠিক রাখার পক্ষে বক্তব্য দিতে ওঠেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে বেশ কিছুক্ষণ সময়। কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে এই ঘটনা থামে। সাংবাদিকদের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অভিযোগ করেন, অপরিচিত ব্যক্তি তাকে ধাক্কা দিলে তার অনুসারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, সীমানা নিয়ে আপত্তির জেরে তাকে হেনস্থা করা হয়েছে। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ছে, এখানে সবাই দেখেছে। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দেই নাই। পরে এই বিষয়ে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয় এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার জন্য রুমিন ফারহানাকে দায়ী করেন। যদি রুমিন ফারহানার কথাই ধরে নেই, নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি। মানে বিএনপির নেতা কর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেন। এটা খুবই শ্রেয়। আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন, সেই সংগঠনের আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ 6টি জেলার 811টি পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তির শুনানি শেষ হয় এদিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ। আগামী 6 সেপ্টেম্বর সারা দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক। জানান, দেশের আকাশে আজ কোথাও 1447 হিজরি সনের রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার সফর মাস 30 দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার থেকে রবিউল আওয়াল মাসের গণনা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাইবার বুলিং ঠেকাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজ বন্ধ করতে বিটিআরসিকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে রোববার আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আগেই ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তাদের। কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া। এবং সেই স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। যারা ডাকসু নির্বাচনে বাধা দিবে, তারা আগের সেই বিতাড়িত শক্তির মধ্যে বিতাড়িত হবে এবং ছাত্র জনতার তুবের মুখে পড়ে তারাও পালাতে বাধ্য হবে। এদিকে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1, 2 আরো নাম না জানা অজানা অনেক কিছু আছে। ইভেন সর্বশেষ এটা যুক্ত হলো বিশ্ববিদ্যালয়ে কি নিরাপত্তা মঞ্চ। আমরা কিভাবে এটা বন্ধ করব, এটা হচ্ছে বিটিআরসির অধীনে। তা আমরা পরে প্রশাসনের সাথে আলাপ করে আমরা প্রশাসনকে লিখছি যে এগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করা হোক বিটিআরসির মাধ্যমে। প্রশাসন সাথে সাথে সেই পদক্ষেপ নিয়েছে। ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। এদিকে মনোনয়নপত্র পুনর্বিবেচনার আবেদন করা 34 শিক্ষার্থী প্রার্থিতা ফিরে পাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। দীর্ঘ প্রায় 35 বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। জানান, এর মধ্যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিও শেষের পথে।
দ্রুতই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় সচল করার কাজও প্রায় শেষ পর্যায়ে। এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। সবশেষ চাকসু নির্বাচন হয় 1990 সালে। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। ফিরে এসে থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশাল থেকে গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার সিআইডির একটি বিশেষ টিম। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, তৌহিদ আফ্রিদি বাংলা বাজার এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। ঢাকার সিআইডির একটি টিম কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। ওই মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। মাছ ধরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর নাইখংদিয়া মোহনা থেকে 2টি ইঞ্জিন নৌকা সহ 14 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। রোববার দুপুরে 14 জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ঘাটের 2টি ইঞ্জিন নৌকা সহ 14 জেলেকে নিয়ে যায়। এর আগে শনিবার দুপুরেও টেকনাফ ফেরার পথে নাইখংদিয়া এলাকা থেকে 12 জেলে সহ আরও একটি ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসোলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 430 জন। আগামী মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে স্বাস্থ্য অধিদপ্তরের এমন আশঙ্কার কথা মাথায় রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মশক নিধন কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানান প্রশাসক মোহাম্মদ এজাজ। বিকেলে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভায় কথা বলেন তিনি। তার দাবি, এবার নানা উদ্যোগের ফলে মৃত্যু ঝুঁকি কমেছে, তবে তা আশানুরূপ নয়। দ্রুতই অভিযান চালিয়ে রাস্তার পাশের অবৈধ বাজার ও বর্জ্য অপসারণ করা হবে বলে জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। দৃশ্যমান খেলাপি ঋণ ও স্থগিতাদেশের আওতায় থাকা সব অর্থ মিলিয়ে চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,93,577 কোটি টাকা, যা ব্যাংক ঋণের মোট ঋণের প্রায় 39%। খেলাপি ঋণের লাগাম টানতে ঋণ প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ ব্যাংকারদের। অন্যদিকে খেলাপি ঋণ বাড়তে থাকলে ব্যাংকের তারল্য ঘাটতি ও বিনিয়োগে স্থবিরতা সহ নানা শঙ্কার কথা বলছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন নাগাদ দৃশ্যমান খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 27.9%। অন্যদিকে আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা আরও 1,63,000 কোটি টাকা খেলাপি ঋণ হিসেবে দেখানো যাচ্ছে না। সব মিলিয়ে মোট খেলাপি ঋণের পরিমাণ 6,93,577 কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় 39%। গত 5 বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, খেলাপি ঋণ বৃদ্ধির হার ক্রমাগত বেড়েই চলেছে। 2021 সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মোট ঋণের 7.93%, সেখানে চলতি বছরের জুন শেষে তা দাঁড়িয়েছে 27.9%। খেলাপি ঋণের পরিমাণ বাড়ার কারণ হিসেবে বিগত সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জালিয়াতি সহ বেশ কিছু কারণের কথা বলছেন ব্যাংকাররা। ব্যাংকাররা খুবই অসন্তোষের মধ্যে ছিল যে
বারবার নীতিমালা পরিবর্তন হচ্ছে এবং খেলাবিদেরকে ঠিক খেলাপি বলে ঘোষণা করা যাচ্ছে না। আবার অন্য সময় খেলাপি ঘোষণা করলেও তারা উচ্চ আদালতের একটা নিষেধাজ্ঞা নিয়ে এসে বলে আমাদেরকে খেলাপি করা যাবে না। এতে করে খেলাপিরা একদিকে পার পেয়েছে, খেলাপিরা তাদের পেশি শক্তি দেখাতে পেরেছে, ব্যাংকাররা নিজেদেরকে খুব অসহায় বোধ করেছে, কারণ খেলাপিরা বারবারই পুলিশের সাপোর্ট পাচ্ছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। খেলাপির বাইরে যেগুলোকে আমি লুটপাটের লোন বলছি কিংবা বেনাপি ঋণ বলছি, সেগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে, সেগুলোকে ফেরত আনার জন্য চেষ্টা করার সাথে সাথে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকলে সংকটে পড়বে দেশের ব্যাংক খাত। যদি এইভাবে এনপিএল বাড়তে থাকে তাহলে আরও নতুন নতুন ব্যাংক বসে যাবে। একটা তো হলো সেই ব্যাংকের ডিপোজিটারদের টাকা আটকে যাবে, কিন্তু রেস্ট অফ দ্য ব্যাংকিং সেক্টরে আতঙ্ক ছড়িয়ে যাবে, অনেকে ব্যাংক থেকে টাকা তুলে ফেলবে। তখন শিল্প বাণিজ্য খাতে এবং ইনক্লুডিং স্মল বিজনেস বা এগ্রিকালচার, ট্রেড ফাইন্যান্স, আমাদের যে ফাইন্যান্সিংয়ের প্রয়োজন সেটা ব্যাহত হয়ে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে, বিনিয়োগ ব্যাহত হবে এবং আলটিমেটলি এমপ্লয়মেন্ট ব্যাহত হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পাশাপাশি সক্ষমতা বাড়ানোরও তাগিদ দেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের যে নিজস্ব সক্ষমতা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যরাতের খবরে আবারও বিরতি, আরও খবর আরেকটু পর। ইয়েমেনের সানায় ইসরায়েলের বোমা হামলায় নিহত 2। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রবাসীদের মিলন মেলা ও বনভোজন। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলার সন্তান কবির শিকদারের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা এম আতিকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পীরা। কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটি। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহাস্থ এক ঘরোয়া রেস্টুরেন্ট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখার সভাপতি শায়ক জসিমউদ্দিনের সভাপতিত্বে মুফতি ইব্রাহিম খলিল ও মাওলানা আরিফ বিল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন কারি নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনুর জেদ্দা আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন। পবিত্র ওমরা পালন শেষে জেদ্দা যান শান্তনু। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, আমিনুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজি সালাউদ্দিন ভুইয়া। প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু। বিশেষ অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান, জহিরুল ইসলাম হিরু ও মোহাম্মদ সোহেল রানা। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। খালেদা জিয়া পাক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, আগামীতে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন শুরু, সম্মানজনক প্রত্যাবাসন দাবি, মঙ্গলবার যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সীমানা নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে হট্টগোল, হাতাহাতি, বিএনপি ও এনসিপি নেতার পাল্টাপাল্টি অভিযোগ। আবু সাইদ হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার, 14 দিনের জেল হেফাজতে প্রেরণ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাই।